আপনারা জানেন জুলাই মাসের 22 তারিখ মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা এই দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রী, শিক্ষিকা, অভিভাবক, স্কুলের কর্মচারী সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করছি। আপনারা দেখছেন এই হলরুমে, এই চারিদিকে আমরা বাইরেও জুলাই মাসে গ্রাফিতি দিয়ে আমরা সাজিয়েছি, কারণ মৎস্য সপ্তাহের পুরো আয়োজনকে আমরা জুলাইয়ের যে অভ্যুত্থান এবং যে ইতিহাস সেটাকে তুলে ধরতে চেয়েছিলাম। তাই আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ঢোকার পর থেকে এভাবেই সাজানো হয়েছে। আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। এখানে অনেক শহীদ পরিবার এসছেন, অনেক জুলাই যোদ্ধারা এসছেন, সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। দেশের মৎস্য সম্পদ রক্ষা, আহরণ এবং উৎপাদনের কাজ এবং একই সাথে মৎস্যজীবীদের জীবিকার নিশ্চয়তা দেয়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাজ। এই মন্ত্রণালয়ের সাথে মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, মৎস্য উন্নয়ন সংস্থা, মেরিন ফিশারিজ একাডেমি সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মৎস্য সম্পদে ভরপুর একটা দেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ। এই দেশ নদী মাতৃক শুধু নয়, এখানে হাওর, বাওর, বিল, প্লাবনভূমি, পুকুর, দিঘি, জলাশয় দেখতে যেমন সুন্দর, তেমনি সবগুলোই নানা ধরনের মাছের আধার। এর সাথে জড়িয়ে আছে আমাদের লক্ষ লক্ষ মৎস্যজীবীদের জীবন ও সংস্কৃতি। বাংলাদেশে 38 লক্ষ হেক্টর অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আর প্রায় 9 লক্ষ হেক্টর বদ্ধ জলাশয় আছে। মুক্ত জলাশয়ে মাছ প্রাকৃতিকভাবেই হয়। মৎস্যজীবীরা নির্দিষ্ট সময় তা আহরণ করেন। দেশের আভ্যন্তরীণ জলাশয়ে 669টি অভয়াশ্রম আছে। এই অভয়াশ্রমগুলো মৎস্যজীবীরাই ব্যবস্থাপনা করেন। মৎস্য সপ্তাহের মূল স্লোগান তাই আমরা দিয়েছি, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। অর্থাৎ অভয়াশ্রম গড়ে তুলে আমরা মাছের প্রাপ্যতা ও বৈচিত্র্য রক্ষা করতে পারি। এটা একটা সহজ সরল স্লোগান। এর মাধ্যমে দেশের মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর মতো বড় কাজ করা সম্ভব। আমি আপনাদের জানাতে চাই যে মৎস্য আইন, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী 2025-এ নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। এই গ্যাজেটটি 29শে জুন 2025 তারিখে প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা এই কাজটি দেশের মাছের প্রাপ্যতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী, আমি খুব গর্বিত এই কাজটা যে আমরা করতে পেরেছি। নদী, হাওর, বাওর, বিলেই আমাদের দেশের মাছের বৈচিত্র্য আছে। আমাদের প্রায় 261 প্রজাতির স্বাদু পানির মাছ আর ছোট প্রজাতির মাছ আছে 143টি। এর সংখ্যা আরো বেশি ছিল। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের মৎস্য গবেষণা প্রতিষ্ঠান অনেকগুলো ইতিমধ্যে ফিরিয়ে আনতে পেরেছেন। ছোট মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি এবং পুষ্টির দিক থেকে এগুলো অনেক সমৃদ্ধ। এগুলো সবই কোনো না কোনো বিশেষ ধরনের জলাশয়ের সাথে যুক্ত, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবং এমন দেশীয় মাছের অনেক প্রাকৃতিক প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওরের মধ্য দিয়ে অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে ইতিমধ্যে মৎস্য সম্পদের ক্ষতির কথা শোনা যাচ্ছে।
হাওরে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার দেশি মাছের জন্য ক্ষতিকর। চাষের মাধ্যমে মাছের উৎপাদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1984-85 সালে মোট উৎপাদিত মাছের মধ্যে চাষের মাছের অবদান ছিল মাত্র 16%। এখন মোট 50 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদনে চাষের মাছ প্রায় 30 লাখ মেট্রিক টন, অর্থাৎ 60%। রুই, কাতলা, পাঙ্গাস, পাবদা ইত্যাদি এখন চাষের মাধ্যমে পাওয়া যাচ্ছে। মৎস্য চাষে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছেন। চাষের মাছের জন্য মৎস্য রেণু, পোনা উৎপাদনে হ্যাচারি স্থাপন করে সরকারি পাশাপাশি বেসরকারি খাত অনেক এগিয়ে এসছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ সহ নানান সেবা দেয়া হয়। নিরাপদ ফিডের নিশ্চয়তা পেলে জনগণ নিরাপদ মাছ খেতে পারবে, এটাই আমরা চাই। বর্তমানে আমিষের চাহিদা মেটানোর দিক থেকে চাষকৃত মাছের অবদান অনেক বেশি। বিশেষ করে শহরের শ্রমজীবী গরিব মানুষরা চাষের মাছের কারণে আমিষের চাহিদা মেটাতে পারছেন। ইলিশ আমাদের জাতীয় মাছ, ভিডিওতে আপনারা দেখেছেন। কিন্তু আমাদের একটা দুঃখ যে আমরা এখনো দেশের মানুষকে ইলিশ মাছ সাশ্রয়ী মূল্যে দিতে পারছি না। এর জন্য আপ্রাণ চেষ্টা করছি। জাটকা রক্ষা করতে পারলে আমাদের ইলিশের প্রাপ্যতা অনেক বাড়ার কথা। আরো অনেক কিছু কারণ আছে, যেমন নদীর নাব্যতা হ্রাস, নদীর দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া, মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় ইলিশের প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইলিশের আহরণ বাড়াতে হলে মৎস্যজীবীদের সহযোগিতা করতে হবে, বিশেষ করে দাদন থেকে মুক্তি জরুরি। বঙ্গোপসাগরে 7000 বর্গ কিলোমিটার ইলিশের প্রধান প্রজনন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং পদ্মা, মেঘনা, ঊর্ধ্বাঞ্চল এবং নিম্ন অববাহিকায় মোট 6টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। আহরণ করা মাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার জন্য মাছ ধরার উপর বছরের বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময় জেলে পরিবারদের মধ্যে চাল বিতরণ করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেওয়া হয় 22 দিনের, যেটা অক্টোবর-নভেম্বর মাসে। হাওরে জ্যৈষ্ঠ মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে সব ধরনের মাছের জন্য এপ্রিলের 15 থেকে জুনের 11 তারিখ পর্যন্ত 58 দিনের। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়কাল অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে নির্ধারণ করেছে, যা আগে ছিল 65 দিনে এবং তারিখ এমনভাবে ছিল যে আমাদের জেলেরা যখন নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ ধরতে পারছে না, তখন পার্শ্ববর্তী দেশের ট্রলার এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এই 58 দিনের নিষেধাজ্ঞা পালনে বিশেষভাবে আমাদের সহায়তা করেন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং অবশ্যই মৎস্য কর্মকর্তা। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। এই কাজ কঠিন কিন্তু খুবই জরুরি এবং ঠিকমতো নিষেধাজ্ঞার সময় মেনে চলতে পারলে মাছের প্রাপ্তির সম্ভাবনা বাড়ে। নির্ধারিত জলসীমায় অভয়াশ্রমগুলোতে 2 মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়। এই কাজে আমাদের মৎস্যজীবী ভাই ও বোনেরা সহযোগিতা করেন, কিন্তু অমৎস্যজীবীরা বা যারা মানেন না, নানাভাবে নিষেধাজ্ঞা অমান্য করেন, পাশাপাশি অবৈধ জালের ব্যবহার করে মৎস্য সম্পদের ক্ষতি সাধন করেন। তাই আইনের আশ্রয় নিতে হয়। দেশীয় মাছ রক্ষা করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। হালদা নদী সম্পর্কে একটু বলতে চাই। এই নদী এই দেশে উৎপন্ন হয়, এই দেশেই শেষ হয়। খাগড়াছড়ি, রামগড় থেকে উৎপন্ন হয়ে হালদা কালুরঘাটের কাছে গিয়ে কর্ণফুলীতে গিয়ে মিশছে। এই নদী আবহমান কাল থেকে রুই, কাতলা, মৃগেল সহ মেজর কার্প মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ। এর স্টক অনন্য, কারণ এর সাথে পদ্মা, মেঘনা, যমুনার সাথে কোনো সংযোগ নেই। হালদা নদীতে মাছ ধরা হয় না। এই নদী থেকে সংগৃহীত নিষিক্ত ডিম দেশব্যাপী মানসম্পন্ন পোনা সরবরাহ করা হয়।
এবছর হালদা থেকে ডিম সংগ্রহের পরিমাণ ছিল প্রায় 14,000 কেজি ডিম, এবং এর থেকে প্রস্ফুটিত রেণুর পরিমাণ ছিল প্রায় 300 কেজি। হালদা থেকে জাতীয় অর্থনীতিতে অবদান বছরে 800 কোটি টাকা, শুধু হালদা থেকে। খাঁটি জাতের রুই কাতলা যদি আপনি খেতে চান, হালদা নদীকে রক্ষা করতে হবে। এর পারে শহরের দূষণ, তামাক চাষ ইত্যাদি বন্ধ করতে হবে। পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি জেলায় কৃত্রিম হ্রদের মৎস্য সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি দায়িত্ব শুরু থেকেই পালন করে আসছে। হ্রদের মাছের মোট প্রজাতির সংখ্যা 81টি, এর মধ্যে দেশি প্রজাতি 70টি। বর্তমানে বাণিজ্যিকভাবে 36 প্রজাতির মৎস্য আহরণ করা হচ্ছে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট 7টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। ভালো কথা হচ্ছে কাপ্তাই হ্রদের মাছের আহরণ বাড়ছে, কিন্তু এই লেকও অবৈধ দখল ও শহরের দূষণের শিকার হচ্ছে। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি এদেশের বাংলাদেশের সম্ভাবনা অনেক আছে। আমাদের পুরো সক্ষমতা এখনো আমরা ব্যবহার করতে পারিনি। সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদের স্টক সম্পর্কে জানা খুব প্রয়োজন। তার জন্য গবেষণা ও জরিপ জাহাজ আরভি ফ্রিডস অফ ন্যানসেন কর্তৃক ফিশারিজ অ্যান্ড ইকোসিস্টেম পরিচালনার জন্য আগামী 21শে আগস্ট অর্থাৎ দুদিন পরেই 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্র এলাকায় জরিপ কাজ শুরু হবে। এর মাধ্যমে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক এবং মেসোপেলাজিক মাছের মাধ্যমে উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক মেসোপেলাজিক আপেক্ষিক প্রাচুর্যতা এবং মজুদ নির্ধারণ সহ ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরূপণ করা হবে। ফলে গভীর ও আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে বাণিজ্যিক মৎস্য সম্পদের অনুসন্ধান ও আহরণে বিপুল সম্ভাবনা সৃষ্টি হবে। শেষে বলতে চাই, আমরা যতই চেষ্টা করি না কেন, এমন অনেক বিষয় আছে যার সমাধান করতে হলে সরকারের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মাছ সে সাগরে হোক বা নদী জলাশয়ে, এর সাথে পানি প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। জলবায়ু পরিবর্তনের নানা ধরন মৎস্য সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলে। সময় মতো বৃষ্টি হওয়া মাছের প্রজননের জন্য খুব জরুরি। অতি তাপমাত্রা পুকুরের মাছের চাষের জন্য ক্ষতিকর। এছাড়া শিল্প বর্জ্যের কারণে আমাদের নদী দূষিত হচ্ছে, অর্থাৎ মাছ দূষিত হচ্ছে। মাছের মধ্যে নানা কেমিক্যাল রেসিডিউ, বিশেষ করে লেড, ক্যাডমিয়াম, এমনকি মাইক্রোপ্লাস্টিক ইত্যাদি পাওয়া যাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা মাছ চাষ করেন তাদের জন্য বিদ্যুৎ ব্যবহার খুব জরুরি, কিন্তু বিদ্যুতের দাম বাণিজ্যিক হারে দিতে হয় বলে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে সমুদ্রে যারা ট্রলার নিয়ে মাছ ধরতে যান তাদের জ্বালানি খরচ কুলাতে পারেন না। ক্ষতিকর জাল এবং ট্রল ডোরের ব্যবহারের কারণে মাছ এবং সকল প্রকার জলজ প্রাণী শেষ হয়ে যাচ্ছে। অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভূমি অধিগ্রহণ বা জলাশয়ের নির্দিষ্টতা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া। জলমহাল ইজারা দিতে গিয়ে অমৎস্যজীবীরা ইজারার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের বঞ্চিত করে এবং একই সাথে সার্বিক মৎস্য উৎপাদনের ক্ষতি করে দেশের মানুষকেও মাছ পাওয়া থেকে বঞ্চিত করে। আমাদের বিশেষ অনুরোধ, নিরাপদ মাছের প্রাপ্যতা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, আমাদের এখানে যারা উপদেষ্টারা আছেন এবং যারা সংশ্লিষ্ট সব বিভাগ আছেন, সবার কাছে আমার অনুরোধ, আমরা আসুন একসাথে আমাদের দেশের মৎস্য সম্পদ রক্ষা করি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।